৩৫৬১টি সেন্টার, ৭১২২টি ডেটা এন্ট্রি অপারেটর, ২৬৮টি সার্ভিস। অর্থাৎ প্রথমেই আমরা বলেছিলাম ৩৫৬১টি সেন্টার, তার মানে যদি ১০,০০০ সেন্টার হয় তাহলে কতগুলো সেন্টার বাড়াতে হচ্ছে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমরা করতে চলেছি সেখানে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব এবং এখানে আমরা বুঝতে পারবো যে বিএসকে এর ভবিষ্যৎ কী। ২ নম্বরে আমরা আলোচনা করব ১০,০০০ নিয়োগ সম্বন্ধে। ৩ নম্বরে আলোচনা করব আমরা ডিজিটাল ইন্ডিয়ার কোনরূপ অংশ কি বিএসকে, অথবা বিএসকে কি ডিজিটাল ইন্ডিয়াকে অনুকরণ করছে বা ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে কোনোভাবে রিলেটেড। সে যাই হোক বন্ধুরা, ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আজকে টোটালটা ক্লিয়ার করব। আর আজকের এই টপিকটি সিলেক্ট করার জন্য অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প এবং যে টুইটার হ্যান্ডেল সেগুলোকে ফলো করছি এবং ফলো করে বুঝতে পারছি যেটা একটা ট্রেন্ডিং টপিক। সেই জন্যই পশ্চিমবঙ্গে যে ট্রেন্ডিং টপিক বিএসকে, সেই জন্য আজকের আমাদের চ্যানেলে বিএসকে এবং ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ছোট্ট করে টপিক নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, দেখি যে এর ভবিষ্যৎ কী হতে পারে। ইলেকট্রনিক মাধ্যমে শাসন সঞ্চালনকে কি বলা হয়? ই গভর্নেন্স। অর্থাৎ ই গভর্নেন্স কাকে বলে সেটা কিন্তু আমরা প্রথমেই জেনে গেলাম এবং আমরা প্রত্যেকটা জায়গায় পোস্টারে কিন্তু দেখতে পাবো বিএসকে এর ই গভর্নেন্স। আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রায় জায়গায় বিএসকে কিন্তু লেখা আছে ই গভর্নেন্স। যদি ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট আমরা বলি, বা আপনারা দেখবেন গুগলে সার্চ করে কিংবা কোনো জায়গায় কোনো ভিডিওতে বা কোনো ওয়েবসাইটে দেখবেন যে ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নেন্স বলা হচ্ছে বা হয়তো স্মার্ট গভর্নমেন্ট বলা হচ্ছে। তো বন্ধুরা, যদি আমরা ধরে নিই যে ই গভর্নেন্স হলো স্মার্ট গভর্নমেন্ট, তাহলে আলোচনাটা আরও সহজ হয়ে যায় এবং বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না বলে মনে হয় এই ভিডিওটি শেষ অবধি। তো চলো বন্ধুরা, স্মার্ট গভর্নমেন্ট যদি আমরা ধরে নিই তাহলে এস ফর কি? সিম্পল। এস এর পর কি আসে? এম আসে। এম ফর কি? মোরালিটি। এস এম এ ফর কি? অ্যাকাউন্টেবল। আর ফর রেসপন্সিভ এবং টি ফর ট্রান্সপারেন্ট। তাহলে পরপর যে কটা আমরা দেখতে পাচ্ছি, এই কয়েকটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসল মিনিংটা কি। এটাই হলো উদ্দেশ্য। দেখুন, আমরা যদি প্রথমেই আলোচনা করি যে এস ফর হলো সিম্পল। তো সিম্পলটা কি? প্রথমে যদি এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এস ফর সিম্পল মানে সরলভাবে কোনো মানুষকে কোনো পরিষেবা দেওয়া বা সরলভাবে কোনো মানুষকে কোনো পরিষেবাটা ভালো করে বুঝিয়ে দেওয়া, এটাকে কি বলা হয়? সিম্পল। এম ফর মোরালিটি বা নৈতিকভাবে সার্ভিসটা দেওয়া। 3 নম্বর আমরা দেখছি এস এম এ ফর কি? অ্যাকাউন্টেবল। মানে হলো কোনো মানুষকে আপনি সার্ভিস দিচ্ছেন, সেখানে হয়তো কোনো সার্ভিস থেকে আপনাকে জবাবদিহি করতে হচ্ছে, তাহলে সেই জবাবদিহি কিন্তু আপনাকেই করতে হবে, তাই এটা হচ্ছে অ্যাকাউন্টেবল। এরপর আর ফর রেসপন্সিভ। রেসপন্সিভ মানে হলো কোনো ঘটনার সঙ্গে সঙ্গে রেসপন্স করা বা রেসপন্সিভ হওয়া, নিজেকে রেসপন্সিভ হওয়া, এটা হচ্ছে আর ফর রেসপন্সিভ। এবং টি ফর ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। মানে সরকারের যত ডেটা আছে সেই ডেটাগুলোকে অনলাইন করা হলো ট্রান্সপারেন্ট। তাহলে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, যারা বিএসকেতে কাজ করছো বা বিএসকে যারা চাকরি করছো, তারা কিন্তু বুঝতে পারছো যে আমি কোন দিকে ইঙ্গিতটা করছি। এবং যারা বিএসকেতে জড়িত নেই কিন্তু বিএসকে সম্বন্ধে আপনাদের ইন্টারেস্ট রয়েছে, তারা কিন্তু এখনও যদি বুঝতে না পারেন ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করবেন। কিন্তু বিএসকে যারা কাজ করছে তারা বুঝতে পারছে যে এই পয়েন্টের সঙ্গে কতটা রিলেটেড। ডিজিটাল ইন্ডিয়ার যে প্ল্যাটফর্ম, সেটাও আমি মোটামুটি একটু নেট সার্চ করে যেটা দেখেছি এবং যে সিমিলারিটিগুলো পেয়েছি, যা পেয়েছি টোটালটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে এবং ফিউচারটাও কিন্তু থাকবে, আমি বলে দিয়েছি। তো বন্ধুরা, এরপরে যদি আমরা একটা জিনিস আলোচনা না করি তাহলে কিন্তু ই গভর্নেন্স কখনোই কমপ্লিট হবে না। কিন্তু সেই 3টে পয়েন্ট আলোচনা করতে গেলে বন্ধুরা একটা ভিডিওতে সম্ভব নয়, প্রচুর বড় হয়ে যাবে। তাই আমি ছোটো করে এটাকে বলে পরের পয়েন্টে চলে আসছি। দেখুন, ই গভর্নেন্স সম্বন্ধে যদি আমি আলোচনা করতে যাই তাহলে কিন্তু ই গভর্নেন্সের 3টি দিক আমাকে আলোচনা করতেই হবে। ই গভর্নেন্স থেকে অ্যাডমিনিস্ট্রেশন, 2 নম্বরে আসে সার্ভিস এবং 3 নম্বরে আসে ডেমোক্রেসি। বিএসকে শুরু কিভাবে হলো? কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এই যে ধাপ, ডিজিটাল ইন্ডিয়ার যে ধাপ, সেটা 2015 সাল থেকে আমরা দেখছি ডিজিটাল ইন্ডিয়া। তাহলে এই ধাপটা কীভাবে শুরু হলো? একটু যদি আমরা পেছনে যাই তাহলে দেখতে পাবো 1969 অর্থাৎ 1969 সাল আমেরিকার ডিফেন্স বিভাগে, আপনারা ডিফেন্স বিভাগ বলতে পারেন, ডিফেন্স বিভাগে প্রথম শুরু হলো ই গভর্নেন্স। এরপরে ইন্ডিয়াতে শুরু হলো কবে? ইন্ডিয়াতে শুরু হলো ঠিক 70 থেকে 80 অর্থাৎ 1970 এটাকে ধরা হয়। কিন্তু 70তেই তো আর সব কিছু হয়ে যায় না, কিছুটা সময় লাগে। তো সেই সময়ের মধ্যে 1970 থেকে 80 যে এই যে সময়টা, এই সময় কিন্তু শুরু হয় ইন্ডিয়া। 1976 প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি সাল।
এই সাল থেকে কিন্তু পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে। যারা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করেন আপনারা জানেন যে এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ঠিক নিচের দিকে কোনো লেখা থাকে এনআইসি, অর্থাৎ এনআইসি ওই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করছে। কেন কন্ট্রোল করছে? তার কারণ হচ্ছে সরকারের বেশিরভাগ অনলাইন তথ্য বা বেশিরভাগ ওয়েবসাইট কন্ট্রোল কে করে? এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। সেটা কেন্দ্র সরকারের হতে পারে, সেটা রাজ্য সরকারের হতে পারে। তাই 1976 সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের আলোচনাতে। পরিচিত একটা নাম আইটি, বানানো হয় কবে? 1999 অর্থাৎ 1999 সালে তৈরি হলো আইটি। 2000 সালে তৈরি হলো আইটি অ্যাক্ট, অর্থাৎ ইন্টারনেটের সব কিছু কন্ট্রোল করবে কে বা কিভাবে কন্ট্রোল করা হবে তার জন্য তৈরি হলো 2000 সালে আইটি অ্যাক্ট। তাহলে এই সাল কটা কিন্তু আমরা মোটামুটি মনে রাখবো, কারণ বিএসকের ফিউচার যদি আপনি জানতে চান সালগুলোকে মনে রাখতে হবে এবং কথাগুলোকে একটু ভালোভাবে বুঝতে হবে। সালটা 2006, ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান তৈরি হলো 2006 সালে। পরিচিত একটা নাম সিএসসি, কমন সার্ভিস সেন্টার, যেটা কিন্তু বিএসকের সঙ্গে অনেকটাই রিলেটেড। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিএসকের সঙ্গে কিন্তু কমন সার্ভিস সেন্টার অনেকটা রিলেটেড। সে যায় 2009 সালে সিএসসি তৈরি হয়ে গেল, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার তৈরি হয়ে গেল। 2015 ডিজিটাল ইন্ডিয়া। তারপরে আসছে ঠিক 2020 আমাদের পশ্চিমবঙ্গে WBBSK। তাহলে এই সালগুলো যদি পরপর আমরা দেখি তাহলে কিন্তু একটু আইডিয়া আমরা পেয়েছি, কিছুটা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। যদি আমরা ওপরের তথ্য না জেনে থাকি এই তথ্যতেও কিন্তু অনেকটা জেনে গিয়েছি। ফিউচার কি সে তো অবশ্যই আসবো। নেক্সটে আমাকে দেখতে হবে পিলার্স অফ ই গভর্নেন্স, অর্থাৎ ই গভর্নেন্সের পিলার্সগুলো কি কি। 1 নম্বরে আসবে অবশ্যই পিপল, কারণ মানুষ ছাড়া কিন্তু কোনো পরিষেবাই ঠিক মতো দেওয়া যায় না, মানে মানুষই পরিষেবা দেবে এবং মানুষকেই কিন্তু পরিষেবা দেওয়া হবে। তাই 1 নম্বরে পিপল। 2 নম্বরে আমরা যদি আলোচনা করি তাহলে অবশ্যই কিন্তু সেটা হচ্ছে রিসোর্স, কারণ রিসোর্স অবশ্যই আপনার প্রয়োজন হবে কোনো কিছু সার্ভিস দেওয়ার জন্য। 3 নম্বর যদি আলোচনা করি তাহলে সেটা হবে অবশ্যই টেকনোলজি, কারণ টেকনোলজি ছাড়া আপনি কিন্তু সার্ভিস দিতে পারবেন না। 4 নম্বর যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো প্রসেস বা প্রক্রিয়া। যদি প্রক্রিয়া না থাকে বা প্রসেস না থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম সার্ভিস দিতে পারবেন না। তাই 4টি পয়েন্ট কিন্তু হলো বিএসকে বলুন বা ডিজিটাল ইন্ডিয়ায় বলুন বা ই গভর্নেন্স বলুন, সব কিছুর কিন্তু পিলার। ই গভর্নেন্সের স্টেজ হলো দুখানা, মানে স্টেজের যে কনসেপ্ট সেটা হলো দুখানা। ফার্স্ট হচ্ছে এ কনসেপ্ট এবং দ্বিতীয় হচ্ছে বি কনসেপ্ট। অনেকে এ কনসেপ্টটাকে মেনে নেয়, অনেকে বি কনসেপ্টটাকে মেনে নেয়। অনেকে ভাবে এ কনসেপ্টটা রাইট, অনেকে হলে বি কনসেপ্টটা রাইট। তবে বেশিরভাগ মানুষ কি বলে যে বি কনসেপ্টটা একদম রাইট। তো এ কনসেপ্টে কি কি আছে? ওয়ান ওয়ে কমিউনিকেশন। ধরুন আমি ইউটিউবে ভিডিও আপনাকে আপলোড করে দিয়ে দিলাম, আপনি এখন বর্তমানে দেখছেন, কিন্তু আমি কমেন্টটা অফ করে রাখলাম, মানে আপনার যে প্রতিক্রিয়া সেটা আমি নিলাম না। তাহলে কি হবে? আপনার মনে অনেক কিছুই থাকবে, যেমন আমি বারবারই বলি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এগুলো থেকে আপনাকে বিরত রাখলাম। তাহলে আমি বুঝতে চাইলাম না যে আমার ভিডিও কেমন হলো এবং আপনিও বোঝাতে পারলেন না যে আমার ভিডিওটা কেমন হলো, খারাপ ভালো কিছু একটা তো হলো। কিন্তু এটাই হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেটা প্রথমে স্টার্ট হয়েছিল ডিজিটাল ইন্ডিয়ায় বলুন বা ই গভর্নেন্স বলুন তার স্টেজে। দ্বিতীয়ত যদি আমরা পয়েন্ট আলোচনা করি তাহলে সেটা হবে টু ওয়ে কমিউনিকেশন। মানে এবার আমি ভিডিও দিলাম, দেওয়ার পরে আপনাকে কমেন্ট করার ক্ষমতা দিলাম, আপনাকে লাইক করার ক্ষমতা দিলাম, আপনাকে সাবস্ক্রাইব করার ক্ষমতা দিলাম। তাহলে কি হবে? আপনি যখনই এর প্রতিক্রিয়া দেবেন তখন কিন্তু এটা টু ওয়ে কমিউনিকেশনে রূপান্তরিত হলো। তাহলে দুটো পয়েন্ট আমরা এখানে পেলাম। 3 নম্বরে যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। যারা বিএসকে চাকরি করছো তারা অবশ্যই এই পয়েন্টটা শুনে হাসছো। আচ্ছা, তোমাদেরটা আমি পরে আসছি। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, তো হঠাৎ করে আমি ট্রানজ্যাকশন করতে দিলাম। কেন ট্রানজ্যাকশন করতে দিলাম? যে কোনো হয়তো অনলাইন ফর্ম ফিল আপ করছে কোনো একটা পরীক্ষার, সেখানে আমি ফিজটা কালেক্ট করবো কীভাবে? অনলাইনে ট্রানজ্যাকশনের মাধ্যমে আমি ফিজটা কালেক্ট করবো, যেটা কিন্তু বিএসকেতে তৈরি হয়ে গেছে বা শুরু হয়ে গেছে। আমি আসবো সেই পয়েন্টে। যাই হোক, এরপরে যদি আমি পয়েন্ট দেখি 4 নম্বর পয়েন্ট ইন্টিগ্রেশন। এখানে কিন্তু দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। তো হরাইজন্টাল কোনটা? যেটা হলো দেখুন, প্রথমে কোনো জায়গায় কোনো একটা কিছু তৈরি হলো, সেটা কোনো গ্রামে হতে পারে, কোনো একটা ছোট জায়গায় হতে পারে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ছড়াতে সেটা একদম বড় শহরে ছড়িয়ে গেল। যদি আমি বলি গ্রাম থেকে হয়তো পঞ্চায়েত থেকে হয়তো আপনার ব্লকে,
ব্লক থেকে হয়তো কোনো একটা শহরে, এরপরে সেন্ট্রাল, পর হয়তো স্টেট, সেন্ট্রাল পর ছড়িয়ে গেল, এটা হচ্ছে হরাইজন্টাল। এবার যখন অনেকগুলি গ্রামে আমি ছড়িয়ে ফেললাম, অনেকগুলি পঞ্চায়েত, অনেকগুলি ব্লক, অনেকগুলি স্টেট, পরে সেন্ট্রালে আরও বেশি কিছু হয়তো বাড়ানো হলো, যাই হোক, তখন কিন্তু এটাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যালভাবে কিন্তু এটা দেখা হয়। এবং এইভাবেই কিন্তু দেখুন প্রসারটা আস্তে আস্তে হয়, কারণ ডিজিটাল ইন্ডিয়া বা ই গভর্নেন্স কোনো এক জায়গায় সীমিতভাবে যদি আমি শুরু করতে চাই বা কোনো একটা ঘরে বসে আমি করার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এটা সবার ঘরে ঘরে যখন পৌঁছে যাবে বা হয়তো প্রত্যেকটা অফিসে পৌঁছে যাবে, আসবো সেই পয়েন্টে আরও বুঝতে পারবেন ক্লিয়ারলিভাবে। তো এই কনসেপ্টের যে লাস্ট পয়েন্ট সেটা হলো পলিটিক্যাল পার্টিসিপেশন। কেন? যখন পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে এর মধ্যে ইনক্লুড করা হবে বা পলিটিক্যাল পার্টিকে ইনক্লুড করা হবে, অটোমেটিক্যালি কিন্তু অনেক জায়গায় এটা ছড়িয়ে যাবে, এটা কিন্তু বাস্তব। তাহলে এই জায়গায় যদি ইনক্লুড করা হয়, তাহলে ই গভর্নেন্স কী হবে, আরও বেশিভাবে প্রসারিত হবে, ডিজিটাল ইন্ডিয়াটা আরও বেশি প্রসারিত হবে। বিভিন্ন যে ফিজ কালেক্ট বলুন বা হয়তো জনধন অ্যাকাউন্ট বলুন, যাই বলুন না কিন্তু সব কিছু কিন্তু এক ছাদের তলায় কিন্তু চলে আসবে এবং ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সব কিছু চলবে। কোনো খাতা কলম কিন্তু এখানে প্রয়োজন হবে না এবং সরকার কিন্তু সঙ্গে সঙ্গে ট্যাক্স পাবে। কোনো অ্যাকাউন্টে কাউকে সার্ভিস দিতে চাইলে সেটা কিন্তু দিতে পারবে এটা অনলাইনের মাধ্যমে। তাহলে এগুলো কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে পড়ছে, যেমন ডিজিলকার ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে পড়ছে, এটাও কিন্তু আমরা আসবো পয়েন্টে। তো বন্ধুরা, এইবার যদি এ কনসেপ্ট থেকে আমরা বি কনসেপ্টে যাই, তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আপনার খুব পরিচিত কয়েকটি পয়েন্ট রয়েছে এবং এই জন্যই কিন্তু বিকে সবাই বা বি কনসেপ্টকে সবাই গ্রহণযোগ্য মনে করেছে। যেমন ধরুন কম্পিউটারাইজেশন। তার কারণ হলো প্রত্যেকটি বিভাগে আপনার কম্পিউটারকে ডিস্ট্রিবিউট করা বা কম্পিউটারে কাজ করা। প্রথম দিকে যখন খাতা কলমেই শুধুমাত্র কাজ হতো, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কম্পিউটারের মাধ্যমে সব কিছু করা, ডেটা আপলোড করা, এটা হচ্ছে প্রথম ধাপ হলো বি কনসেপ্টের। এরপর হলো নেটওয়ার্কিং। শুধুমাত্র কম্পিউটার দিলেই তো হবে না, ডেটা যখন আমি আপলোড করব বা কোনো তথ্য যদি কাউকে আমি পাঠাতে চাই, অবশ্যই আমার নেটওয়ার্কের প্রবলেম হবে। তাহলে অনেকগুলি কম্পিউটারকে একসঙ্গে যদি জুড়ে দিই বা নেটওয়ার্ক সিস্টেম করে দিই, তাহলে কিন্তু কাজটা আরও সহজ হবে। সেটা কিন্তু 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বি কনসেপ্টের। অনলাইন প্রেজেন্স। শুধুমাত্র কম্পিউটার থাকলো, নেটওয়ার্ক থাকলো, কিন্তু আমি কাজ করবো কোথায়? আমাকে কাজ করার জন্য তো ওয়েবসাইট দরকার প্রত্যেকটি কাজের জন্য। আপনি যদি এখন রেশন কার্ডের কোনো একটা তথ্য জানতে চান, আপনাকে কিন্তু অবশ্যই WBPDS-এ আপনাকে যেতেই হবে বা ভিজিট করতেই হবে। আপনি যদি চাকরির খবর পেতে চান, তো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলোকে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। তো সেরকমই কিন্তু ওয়েবসাইট বানাও, তার মেনটেনেন্স করো, এগুলো তো প্রয়োজন। তার জন্যই এর জন্য কিন্তু কি করা হলো যে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হলো এবং এই ওয়েবসাইট তৈরি করার পরে কি করা হলো, অনলাইন ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করা হলো। এখানেও কিন্তু অনলাইন ইন্টারঅ্যাক্টিভিটির মধ্যেও কিন্তু 2-ওয়ে কমিউনিকেশন চলে আসছে, অর্থাৎ ইউটিউবে সেই কমেন্টের ব্যাপারটা। তাই এটা নিয়ে আলোচনা করছি না। তাই বুঝতে পারছেন নিশ্চয় যে এটা কতটা সহজ, যেটা এই কনসেপ্টটা থেকে এই কনসেপ্টটাও বেটার, তবে বি কনসেপ্টটা সবাই মনে করে বেটার এবং আমারও পার্সোনালি মনে হয় যে বি কনসেপ্টটা কিন্তু এই স্টেজের জন্য অবশ্যই একটু হলেও বেটার। আপনার কোনটা বেটার অবশ্যই কমেন্টে আপনি জানাবেন। এবার আমরা আসবো টাইপস অফ গভর্নমেন্ট ইন্টিগ্রেশন ইন ই গভর্নেন্স। তো এই ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সার্ভিস দিতে পারি, গভর্নমেন্ট টু সিটিজেন সার্ভিস দিতে পারি, গভর্নমেন্ট টু বিজনেসম্যানকে সার্ভিস দিতে, গভর্নমেন্ট টু এমপ্লয়কেও সার্ভিস দিতে পারি। এটাও কিন্তু আমি ছোটো করে বললাম, এটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো ছোটো করে বলার পরে এইবার যে মূল কারণগুলো আমি আসছি, দেখুন নেক্সটে আমরা কি দেখছি। 1 জুলাই 2015 বা 2015 ডিজিটাল ইন্ডিয়া শুরু হলো। এর মধ্যে কি রয়েছে? জনধন অ্যাকাউন্ট রয়েছে, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক রয়েছে, ডিজিলকার রয়েছে, কোভিড-19-এর যেসব সার্টিফিকেট, আপনি ভ্যাকসিন নেওয়ার পরে সার্টিফিকেট নিচ্ছেন, সেগুলো রয়েছে, মাই গভর্নমেন্ট রয়েছে। এগুলো সব কিছু কিন্তু ওই ডিজিটাল ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আপনি কিন্তু এত কিছু পাচ্ছেন। এবার আমি আসি আপনাদের তথ্য বিএসকেতে। কী বলেছিলাম প্রথমে? আমি জানতে পারলাম যে ডিজিটাল ইন্ডিয়ার ধাপগুলো কি। ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে বিএসকে এর মিলটা দেখাতে গেলে ডিজিটাল ইন্ডিয়া আমাকে আলোচনা করতে হবে, তাই আমি আলোচনা করলাম। এইবার দেখুন বিএসকেতে কি হয়। ফার্স্ট, অনলাইন ট্রানজ্যাকশান বিএসকেতে অলরেডি শুরু হয়ে গেছে। 1 নাম্বার। সব বিএসকেতে না হলেও কিছু কিছু বিএসকেতে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান শুরু হয়ে গেছে, আপনি খোঁজ রাখবেন। আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক বিএসকে করছে, অর্থাৎ EKYC করছে। স্বাস্থ্যসাথীর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বিএসকেরা করছে। 268 রকমের কাজ হচ্ছে। যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন কত কোটি যে সার্ভিস দেওয়া হয়ে গেছে তার কোনো ঠিক নেই। এই মাত্র 1 বছর বা 1.5 বছর নিয়োগের পর এরা এত পরিমাণ সার্ভিস দিয়েছে, আপনি শুধুমাত্র বিএসকের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে কতজন সিটিজেনকে তারা সার্ভিস দিয়েছে। বিএসকে হলো একটি অনলাইন প্রসেস, অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া অনলাইন প্রসেস, ই গভর্নেন্স সবই কিন্তু অনলাইন প্রসেস। বিএসকেও হলো কিন্তু একটি অনলাইন প্রসেস, মানে অনলাইনের মাধ্যমে কিন্তু এরা কাজগুলো করছে।
268 রকমের সার্ভিস কিন্তু বিএসকেতে বর্তমানে রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর কতগুলো রয়েছে বলেছি, সেন্টার কতগুলো বলেছি। এবার মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই প্রকল্পটা বা এই প্রকল্প হলো ওনার মস্তিষ্ক প্রসূত আমাদের পশ্চিমবঙ্গে, কারণ ডিজিটাল ইন্ডিয়া যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো হয়, কিন্তু আমাদের এখানেও কিন্তু ডিজিটালাইজেশন শুরু করার জন্য বিএসকেকে নিয়োগ করা হয়েছে বলে পার্সোনালি আমার মতামত মনে হচ্ছে। তার কারণ দেখুন, সব কিছু অনলাইন প্রসেস করছে, গ্রামবাসী হেল্প পাচ্ছে কিসের মাধ্যমে? অনলাইন সার্ভিসের মাধ্যমে। হয়তো আপনি লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনি জানতে চান যে আমরা টাকা পাচ্ছি না কেন, স্বাস্থ্যসাথীতে আমার নাম নেই কেন, বা স্বাস্থ্যসাথী কীভাবে আমি ফর্ম ফিল আপ করবো, কিংবা হয়তো আপনার মনে হচ্ছে যে রেশন কার্ডে আমি ট্রান্সফার করব, কত নাম্বার ফর্ম ফিল আপ করবো, এই যে এই ব্যাপারগুলো ছিল, মানুষ কিন্তু বিশ্বাস করুন আমার নিজের চোখে দেখা এখানে ওখানে দৌড়ে দৌড়ে বেড়াতো। এমন দিন গিয়েছে যে আমার বাড়ি চলে এসেছে, এসে জিজ্ঞেস করেছে যে রেশন কার্ড বানাবো, আমার ছেলে রেশন কার্ড নেই, কত নাম্বার ফর্ম ফিল আপ করবো, কীভাবে করব। আমি তখন ক্লাস 11-এ পড়ি, আমি বলতে পারিনি যে কিভাবে সে করবে। আমি শুধু একটা কথা বলেছি, আপনি ডিলারের সঙ্গে যোগাযোগ করুন, এছাড়া কিছু বলার ছিল না, কারণ আমি সেই সময় তথ্য আমার কাছে ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু এই তথ্যগুলো বিএসকেরা প্রোভাইড করছে, তাই মানুষ কিন্তু আর আমার বাড়ি আসছে না, বিএসকে সেন্টারে সে যাওয়ার চেষ্টা করছে, কারণ জানে যে মমতা ব্যানার্জি এমন একটা প্রকল্প শুরু করেছে যেখানে গিয়ে কিন্তু আমি এই প্রকল্পটা পাবো বা এই প্রকল্প তথ্য পাবো, বা লক্ষ্মীর ভাণ্ডারে বলুন আর রেশন কার্ডে বলুন, সমস্ত তথ্য ওখানে পাবো। এক ছাতার নিচে বা একটা জানলায় বসে তারা কন্টিনিউ পরিষেবা দিচ্ছে 10টা টু 5টা অবধি। তাহলে মানুষ কিন্তু আর হন্যে হয়ে ঘুরছে না, মানুষ কিন্তু একটা জায়গায় পরিষেবা পাচ্ছে এবং সেটা অনলাইনের মাধ্যমে কিন্তু। তাহলে এই যে কাজ, এই কাজগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ তো হেল্প পাচ্ছে, তার সঙ্গে সরকার কিন্তু আরও বেশি পরিমাণে বিএসকেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে এবং বিএসকে যাতে আরও ভালোভাবে সার্ভিস দেয় সেজন্য কিন্তু টুইটার হ্যান্ডেলে পোস্টও করছে। তো এইবারে আসি নিয়োগ নিয়ে। দেখুন, বর্তমানে কিন্তু কতগুলো সেন্টার রয়েছে, কতগুলো ডেটা এন্ট্রি অপারেটর আমরা জানি। যদি এটাকে বাড়িয়ে 10K অর্থাৎ 10,000 বিএসকে সেন্টার করা হয়, তাহলে কিন্তু বুঝতে পারছেন যে 20,000 ছেলের কিন্তু কর্মসংস্থান হবে। মানে বর্তমানে কাজ করছে 3,561 জন, সেই জায়গাটা কিন্তু যদি 10K বিএসকে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা জায়গায় 2টো করে ছেলে মেয়ে লাগবে, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। 2টো করে ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু বিএসকেতে লাগে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 20,000 ছেলের কিন্তু কর্মসংস্থান হবে, অর্থাৎ 20,000 ছেলে কিন্তু এমপ্লয় হবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। শুধুমাত্র যে সার্ভিস দেওয়ার জন্য মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী করছেন এটা কিন্তু নয়, কিছু ছেলের কিন্তু কর্মসংস্থান হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা একটা ভালো ফিউচার। 2 নাম্বার হচ্ছে যে বিএসকের সঙ্গে কি ডিজিটাল ইন্ডিয়ার তুলনা করতে পারি? অবশ্যই পারেন, কারণ ডিজিটাল ইন্ডিয়ার একটা ধাপই হলো বিএসকে। কারণ ওখানে যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম সেই পয়েন্টগুলোর সঙ্গে কিন্তু বিএসকের প্রচুর পরিমাণে মিল রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সার্ভিস কিন্তু বিএসকেরা প্রোভাইড করছে এবং ভবিষ্যতে কিন্তু আরও বেশি সার্ভিস অ্যাড হতে পারে এবং আরও বেশি সার্ভিস কিন্তু দিতেও পারে, কারণ এখনও সরকারের প্রচুর পরিমাণে প্রকল্প রয়েছে যেগুলো কোনো অ্যাড করার মতো জায়গা রয়েছে বলে আমার মনে হচ্ছে। এবার আসি ফিউচার। অনেকেই আমাকে কমেন্ট করেছেন বিএসকের আগের যে ভিডিওগুলো আমার ছিল সেখানে যে বিএসকের ভবিষ্যৎ কী। তো আজকে আমি বলছি ভবিষ্যৎ কী। দেখুন, যখন কোনো একটা জায়গায় থার্ড টাইম নিয়োগ হয়, মানে সেকেন্ড টাইম নিয়োগ হয়ে গেছে আপনারা জানেন, থার্ড টাইম নিয়োগের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন, তাহলে এর ফিউচার সম্বন্ধে কোনো কিছু বলার অপেক্ষা রাখে কি? নিশ্চয়ের ভবিষ্যৎ রয়েছে। এবং আর একটা কথায় মাথায় রাখবেন, প্রচুর পরিমাণে লোক যেখানে কাজ পাচ্ছে, এত পরিমাণ সার্ভিস হচ্ছে, কোটি কোটি সার্ভিস এখান থেকে পাচ্ছে, তখন সেই জায়গাটা একটা বিশ্বস্ত জায়গা, প্ল্যাটফর্মটাও ভালো, কম্পিউটারের মাধ্যমে এবং ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তো মিল আমি দেখিয়ে দিয়েছি, অনেকটা মিল রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান দিনের সঙ্গে যে জায়গাটা যাচ্ছি বা ফিউচার যেটা আমরা দেখতে পাচ্ছি, ফিউচার হলো কম্পিউটার, ইন্টারনেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিএসকের ভবিষ্যৎ অবশ্যই ভালো। তো আরও ভালো খবর যদি আসে বিএসকে সম্বন্ধে, নিয়োগ সংক্রান্ত খবর তো বললাম, তো তার সঙ্গে আরও বেশি খবর আসে বা কোনো খবর যদি কালেক্ট করতে পারি আমরা অবশ্যই আপনাদের জানাবো বন্ধুরা। তো বিএসকে নিয়ে আজকে আলোচনা করার একটাই উদ্দেশ্য ছিল যে ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে মিল রয়েছে কিনা এবং 10K নিয়োগ নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আজকে অবশ্যই জানাবেন। যে কোনো রকম আপনারা হেল্প পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ।